সেদিন রাতে একটু দরকারে বাইরে বেরিয়েছি। চাঁদের আবছা আলোয় দেখলাম বিশু দত্তর বাঁশবাগানে একটা ছটফটানির শব্দ। আমি আমার কৌতূহল মেটাতে ইষ্ট স্মরণ করে এগিয়ে গেলাম, আর আড়াল থেকে দেখলাম এক অবিশ্বাস্য দৃশ্য। বিশু দত্তের গায়ে গরু মাটিতে পড়ে ছটফট করছে, আর বিনার প্রেতাত্মা তার করাতের ফলার মতো দাঁত বসিয়ে গরুর কণ্ঠনালী থেকে তৃপ্তির স্বরে রক্ত খাচ্ছে। এমনকি গরুটা টু শব্দটি পর্যন্ত করতে পারছে না, আর তার পাশে দাঁড়িয়ে কাপালিকের আত্মা। নমস্কার, আজ আবারও হাজির হয়েছে ফ্রাইডে সাসপেন্স নাইট শোনাতে আরও একটা নতুন গল্প। আমাদের আজকের গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ তান্ত্রিকের একটি ফ্যানফিকশন। লেখক তন্ময় অধিকারীর কলমে তারানাথ তান্ত্রিক ও কাপালিকের কালগ্রাস। তবে গল্প শুরু করার আগে যারা নতুন আমাদের এই চ্যানেলে, তাদের কাছে আমাদের একটি আন্তরিক অনুরোধ। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে প্রতি শুক্রবার নতুন গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও কাপালিকের কালগ্রাস। এক শ্রাবণের বর্ষার সন্ধ্যা। আকাশ কালো ও মেঘাচ্ছন্ন হওয়ায় সন্ধ্যা নেমেছে একটু তাড়াতাড়ি। আমি ও কিশোরী অফিসের কাজ সেরে যথারীতি মটলেনে এসে হাজির হয়েছি তারানাথের ডেরায়। কারণ এমন বৃষ্টিমুখর সন্ধ্যাটা তারানাথ তান্ত্রিক ছাড়া আমাদের ঠিক চলে না। সত্যি বলতে কি, এমন বাদলার দিনে তারানাথের গল্প ছাড়া ঠিক জমে না। আমরা গল্প বলি বটে, কিন্তু এগুলো তার জীবনের চিত্র বিচিত্র ঘটনা। তবে সে ঘটনার সত্য মিথ্যা বিচার করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু তার বকবকানি শুনতে যেন অন্য জগতে হারিয়ে যায়। আর যখন গল্প শেষে মঠ লেনের বৈঠকখানা ছেড়ে কলকাতার ফুটপাতে পা দিই, তখন বিশ্বাসের ভীতি আস্তে আস্তে নড়তে শুরু করে। কিন্তু মন খারাপ বা মানসিক চিন্তা থাকলে আবার তারানাথের কাছে এসে গল্প শুনি। মানুষটা গল্পের খনি। তবে বৃষ্টি যতই বিরাজমান হোক, তারানাথের বৈঠকখানায় আমাদের যাওয়া চাই। কিশোরী তেলে ভাজা ও পাশিংশোর প্যাকেটটা তারানাথের হাতে তুলে দিল। তারানাথ হেসে সেটা নিয়ে বলল, দাঁড়াও, একটু চা বলি। ভেতরে শ্রীনাথকে চায়ের কথা বলে আবার তক্তপোষে বসলো তারানাথ। কিশোরী বলল, ঠাকুর মশাই, এরকম একটা বাদলার দিনে একখানা গল্প হবে না? তারানাথ একটু হাসল। আরে আগে জমিয়ে বসো, চাটা খাও, তারপর তো না হয় কাহিনী শুনবে। তাছাড়া বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে, আজকের মতো এই বৃষ্টি থামবে বলে তো মনে হয় না। কিছুক্ষণের মধ্যে চা চলে এলো। আমরা চায়ে চুমুক দিলাম, আর তারানাথ তেলে ভাজা শেষ করে একটা পাশিংশো ধরালো। কিছুক্ষণ নিস্তব্ধতা। হাতের কাজ শেষ হলো। তারপর তারানাথ বলল, আজকে তোমাদের একটা অন্যরকম ঘটনা বলবো। এই ঘটনা আর 4-5টা ঘটনার থেকে একটু আলাদা ভৌতিক ব্যাপার। শুরু করুন না, আর দেরি কেন? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খানিকটা সময় চোখ বন্ধ করে একটু ভেবে নিয়ে গল্প শুরু করলো তারানাথ তান্ত্রিক। সময়টা ছিল এক অঘ্রাণ মাসের। গ্রামে তখন ধীরে ধীরে শীত পড়ছে। একটা দারুণ আমেজ ও অলসতা ভাব। তা একদিন চণ্ডী মণ্ডপে বসে গল্প করছি আমি আর আমার পাড়ার কয়েকজন। এমন সময় একজন ডাকবাবু তার দিয়ে গেলেন আমার নাম করে। তা
আমি খামটা দেখে একটু অবাকই হয়েছি, কারণ এমন দিনে এমন সময় আমার নাম করে পত্র কে পাঠাবে। তা আমি বাড়ি এসে পত্রখানা পড়ে যা বুঝেছি তার কিছুটা সার অংশ আমি তোমাদের বলছি। পত্র পাঠিয়েছে আমার বন্ধু, নাম শিবনাথ সামন্ত। আগে আমাদেরই গ্রামেই থাকতো, কিন্তু বর্তমানে সে থাকে বোলপুরে। শ্রী শ্রী দুর্গা শরণম। তারানাথ, এক ভয়ানক বিপদের সম্মুখীন হইয়া তোমাকে তার করছি। 3 দশেক হইল আমরা বড় বিপদে পড়িয়াছি। আমাদের ভিটা ও এই গ্রামে এক অলৌকিক রহস্যময় ব্যাপার দেখা দিয়েছে, যার জন্যই এই অবস্থা। আমাদের গ্রামে মাস কিছু আগে এক ব্রাহ্মণ কাপালিক অপঘাতে শিকার হয়েছে এবং তাহার বিদেহী আত্মা এখন এই তালুকে ভয়ঙ্কর তাণ্ডব করিতেছে। মানুষ হত্যা করিয়া নিজের জীবনযাপন করিতেছে। এর বেশি পত্রে কিছু বলা যাইবে না। তুমি সদ্যই চলিয়া আসো, নতুবা আমরা নিজেদের জীবন এই অপঘাতী আত্মার কাছে সমর্পণ করিব। ইতি শিবনাথ সামন্ত, বোলপুর, বিষ্ণুগঞ্জ। পত্রখানা পড়ে বড়ই অবাক হয়েছি, কারণ যা পড়েছিলাম তাতেই আমার বুকের রক্ত হিম হয়ে গিয়েছিল। কারণ স্বাভাবিক অর্থেই ভূত প্রেতের থেকে এই অপঘাতী কুটিল আত্মারা একটু বেশি ধূর্ত হয়। এদের চলা ফেরা বা এদেরকে জব্দ করা ধারণার বাইরে। অনেক বিধান করে এদের তাড়াতে হয়, কিন্তু আমি ঠিক করলাম যাব। এটা শুধু সাধারণ বা বন্ধুর প্রাণ বাঁচানোর ব্যাপার নয়, একটা গোটা গ্রামে এর রাজত্ব বিস্তার করে দিনের পর দিন নরঘাতক মানুষ শিকারী হয়ে উঠেছে সেই আত্মা। নিশ্চয়ই এর পেছনে কোনো এক গোপন রহস্য রয়েছে। তাছাড়া ব্রাহ্মণ কাপালিক কোনো কারণ ছাড়া আত্মহত্যা করবে না। মনের মধ্যে শত প্রশ্নের ভিড় ঠেলা দিয়ে উঠল। আমি চোখ বুজে ইষ্ট নাম স্মরণ করলাম। কালই সকালে রওনা দেব, দেখাই যাক না কি হয়। কিন্তু স্থির করলাম একা যাব না, একজন সঙ্গীকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, এবং সে যেতে রাজিও হয়ে গেল। আমাদের গ্রামেরই এক চাষির ছেলে, নাম বিনু। আগে বিনুর বাবা মানে বংশী আমাদের জমিতেই চাষবাস করত। এখন সে আর নেই। গত বছর 2 হলো সে মারা গিয়েছেন। 3 কড়ি অর্থাৎ বিনু চাষবাস করে, এখন তার নিজের জমি জমা রয়েছে। তাছাড়া 3 কড়ির মতো একজন লোক থাকলে বেশ সুবিধাই হয়। আসলে চটপটে কাজের লোক থাকলে আমার মতো মানুষের একটু সুবিধাই হয়, শান্তি বোধ হয়। অনেকটা ওই ভিড় ঠেলে গন্তব্যের স্থানে পৌঁছানোর মতো। কিন্তু তখনও জানতাম না এই যুদ্ধের প্রধান নায়কই হবে সে। আমি ছিলাম বটে, কিন্তু আমার কাজ ছিল অনেকটা ওই স্রষ্টার মতো। কিন্তু বিনু অমন কাজ করে ফেলবে সেটাই বা কে জানতো। যাই হোক, পরের দিন বৃহস্পতিবার। যাত্রা শুরু করিনি, কারণ বৃহস্পতিবারে যাত্রাটা সুবিধের নয়। তারই পরদিন অর্থাৎ শুক্রবার বেলা 10টা নাগাদ রওনা দিলাম বিষ্ণুগঞ্জ গ্রামে। আমি শিবনাথের বাড়ি 2 বার গিয়েছিলাম, তাই কোনো অসুবিধাই হয়নি।
কিন্তু বোলপুর স্টেশনে নামতেই বিনু হঠাৎই বলে উঠল, ঠাকুর, সামনে আপনার বিপদ দেখছি, সাবধানে যেতে হবে। আমি তো অবাক, কারণ 3 কোটি পত্রের ব্যাপারে কিছুই জানতো না, শিবনাথের বাড়ির ঘটনার ব্যাপারেও কিছু জানতো না। তবে সে জানলো কেমন করে যে সামনে বিপদ। শুধু তাই নয়, স্টেশন থেকে গরুর গাড়িতে আসার সময় সে খালি মাথা নাড়াচ্ছে আর কি সব যেন বিড় করে বলছে। আমি ব্যস্ত হয়ে বললাম, কি হয়েছে বিনু, তোমার শরীর খারাপ নাকি? সে দৃঢ় কণ্ঠে আমায় জবাব দিল, না ঠাকুর, এই গায়ে কোনো এক ভয়ঙ্কর আত্মা বাসা বেঁধেছে। কথাটা সে এমনভাবেই বলল যে গাড়ির গাড়োয়ান পর্যন্ত চমকে বিনুর দিকে ভয় চেয়ে রইল। আমরা যখন শিবনাথের বাড়ি পৌঁছালাম তখন বিকেলের হলদেটে আলো পড়েছে শিবনাথের বাড়ির উঠোনে। কিন্তু ভূমিতে পা দিতে আমার বুকটা একটু ছ্যাদ করে উঠল। তোমরা তো জানোই যে দেবী আমাকে কিছু অতিমানবিক ক্ষমতা দান করেছিলেন। সেই স্থানে পা দিতে আমার নাকে গন্ধ এলো, বিপদের গন্ধ। বিনু চারপাশ দেখে আক্ষেপ করে বলল, ভালো না, ভালো না, নিশ্চয়ই কোনো বিপদ বা আশেপাশে অমঙ্গলের ছায়া নেমেছে ঠাকুরমশাই। আমরা দুজনে চোখ চাওয়াচাওয়ি করলাম। এমন সময় বাড়ির পিছন দিক থেকে গামছায় হাত মুছতে মুছতে আমাদের দিকে এগিয়ে এলো একজন লোক। বোধহয় বাড়ির চাকরি হবে, কারণ তার পোশাক তাই বলছে। আমাদের এসে নমস্কার করে সে বলল, কাকে খুঁজছেন? শিবনাথ সামন্ত আছেন? বলুন তারানাথ চক্রবর্তী এসছে। চাকরটা একগাল হেসে বলল, আরে ঠাকুর মশাই যে, আপনার কথাই তো বলছিল কর্তা বাবা। তারপর ভেতরে হাঁক দিয়ে বলল, কর্তা বাবা, ঠাকুর মশাই এসেছেন। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো শিবনাথ ও তার স্ত্রী। আমাদের দেখে তাদের মুখে হাসির রেখা দেখা দিল। আরে তারানাথ, আয় আয়, কতদিন পর যে এলি। শিবনাথের বউ গ্রাম্য পরিবেশে মানুষ, তাই আমাদের পা ধুয়ে দিল। আমরা যখন বৈঠকখানায় বসলাম তখন আকাশ কালো হয়ে এসেছে। আমাদের জন্য চা চিড়ে ভাজা এলো। আমি বললাম, ব্যাপার কি হে, কি হয়েছে এখানে, সব বল আমায়। শিবনাথ খানিক ইতস্তত করে 3 কোটির দিকে তাকালো। আমি মৃদু হেসে বললাম, ওর সামনে বলতে পারিস, কোনো অসুবিধা নেই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেই শিবনাথ বলতে শুরু করলো, 2 মাস আগে এক ব্রাহ্মণ কাপালিক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কারণটা খুব স্বাভাবিক। বেশ কিছু মাস থেকে এই গ্রামে ছেলে পাচার হচ্ছিল। তাদের সবার বয়স ওই 12 বছরের মধ্যে। প্রথমে কেউ বুঝতে পারেনি। গ্রামের লোকেরা লোক লাগিয়ে অনুসন্ধান করে। দিন ও রাত ভাগ করে পাহারা দেওয়া হতো। এরপর একদিন একজন বলল, পাশের গ্রামে আশ্রমে নাকি অনেকে দেখেছে ছেলেগুলোকে যেতে। গ্রামবাসীরা চুপি চুপি রাতের আড়ালে রওনা দিল। তারা আড়াল থেকে নজর রাখত কি হচ্ছে না হচ্ছে সেটার ওপর। বেশ কয়েকদিন পরে চোখে পড়ল ব্যাপারটা। জঙ্গলের পেছনের দিকে বেশ কিছু ছেলেদের নিয়ে যাচ্ছে আমাদেরই গ্রামের বিশু চাষির বিধবা বউ বিনা। গ্রামবাসীরা তাদের পেছনে ধাওয়া করল। কিছুটা যাবার পর একটা পুরনো বাড়িতে ছেলেদেরকে প্রবেশ করতে দেখল তারা। তারা কম করে 7 জন ছিল
আর তাদের সবার বয়স 12 বছর। সেই পুরনো বাড়িটার নিচে আর একটা ঘর ছিল, সেই ঘরেই সমস্ত ছেলেগুলোকে নিয়ে যাওয়া হয়। আর বেশ কিছু সময় পরে চিৎকারের শব্দ আসতে লাগলো, আর বোঝা গেল এখানে ডেকে এনে ওই নির্মম বাচ্চাগুলোকে বলি দেওয়া হয়। এই ঘটনা শোনার পর তো সবাই রেগে আগুন। শেষ পর্যন্ত বিনা এই সব করে বেড়াচ্ছে, ওই শয়তান কাপালিকের সঙ্গ নিয়ে নরবলি দিয়ে বেড়াচ্ছে। এতদিন প্রত্যেকটা ছেলেকে ডেকে এনে বলি দেওয়া হয়েছে। রামনাথ বণিক এখানকার স্থানীয় জমিদার। জমিদারি ব্যবস্থা এখন আর কিছুই নেই, তবে দাপট এবং শাসন আছে। তাই গ্রামবাসীরা সবিস্তারে সব জানালো। জমিদার শুনে বলল কঠোর শাস্তি নেওয়া হবে। একদিন রাতে যখন বিনা বাইরে বেরোয়, তাকে জমিদারের কয়েকজন পাইক তুলে আনলো জমিদারের গোপন কাছারিতে। আর সেই রাতে তুলে আনা হলো কাপালিক বানেশ্বরকেও। সকালবেলা কয়েকশো গ্রামবাসীর সামনে সভা বসল। কাপালিকের চোখ রাগে যেন বিভীষিকার মতো জ্বলছে, আর বিনাকে পরন্ত রোদে গাছে বেঁধে রাখা হয়েছে। রামনাথ উগ্রভাবে বলে উঠল, হতভাগা পাষণ্ড কাপালিক, লজ্জা করে না ব্রাহ্মণের সন্তান হয়ে এইসব কুকর্ম করতে? দিনের পর দিন চোখের আড়ালে শিশু হত্যা করেছিস। তোদের তো নরকেও ঠাঁই হবে না রে। তোদের আমি শাস্তি দেব। এই ওই শয়তান বিনাকে মেরে ফেল, এই কাপালিককে গণপ্রহার কর। কিন্তু যেই লাঠিয়ালরা এগিয়েছে, অমনি দপ করে আগুন জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গে চারিদিকে যেন একটা ধুলোর ঝড় সৃষ্টি হয়েছে। লোকজনেরা দিনের বেলাতেও ভয় দৌড়াদৌড়ি করতে শুরু করেছে। কিন্তু রামনাথ এত সহজে মুষড়ে যাওয়ার লোক নয়। সে লাঠি হাতে নিজেই প্রথমে বিনার মাথার পেছনে সজোরে আঘাত করে, আর সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। এরপর কাপালিককে দূর থেকে একটা বড় সড়ো ইঁট দিয়ে আঘাত করে রামনাথ। তবে তাতে তার ক্ষতি হয়েছিল সামান্যই, কারণ সেই কাপালিক যেমন তেমন লোক ছিল না। সে তখন কিছু করল না বটে, কিন্তু বিনাকে দেখে তার চোখে জল এলো, কারণ বিনা ছিল তার ভৈরবী। তাকে প্রাণে হত্যা করেছে রামনাথ। কাপালিক ক্রোধে কাঁপতে কাঁপতে বলল, আচ্ছা, আমিও দেখছি। এই বলে কোল পাঁজা করে বিনার মৃতদেহ নিয়ে চলে গেল সে। কিন্তু সেই রাতে ঘটল আর একটা ভয়ানক ঘটনা। রাত তখন 10টা হবে। আমরা যে যার খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছি। তখনই একটা চিৎকার ভেসে এলো। আমরা চিৎকার শুনে অনেকেই বাইরে বেরিয়ে এলাম। দেখলাম কিছু দূরে একটা মানুষকে কে যেন এক হাতে তুলে ধরে আছে। ভালো করে দেখে বুঝলাম ওটা কাপালিক, আর শূন্যে শ্বাস রুদ্ধ লোকটা হলো রামনাথের বড় ছেলে শশীনাথ। কাপালিক চিৎকার করে বলছে, এই গ্রামবাসীরা এসে দেখ, আমার সাথে তোরা হঠকারিতা করেছিস, আমার ভৈরবীকে তোরা খুন করেছিস। এবার তোদের বিচার করব আমি কাপালিক বানেশ্বর ভট্টাচার্য। এই গ্রাম আজ থেকে প্রেতের বাসা হবে, আর গোটা তালুক শিকার হবে এক অমঙ্গল আশঙ্কার। কথা শেষ করেই কাপালিক এক বিকট অট্টহাস্য করে তার সামনে রাখা একটা ছোরা তুলে নিয়ে শশীধরের ধর থেকে মুন্ডটা আলাদা করে দিল। তারপর কাকে যেন আহ্বান করল। সবাই দেখলাম হাওয়ায় আবির্ভূত হলো বিনা, যাকে আমাদের জমিদার রামনাথ আজ সকালেই এক আঘাতে বিনাশ করেছে। সেই বিনার আত্মা এসে দাঁড়িয়েছে জমিদারের মৃত ছেলের সামনে। এদিকে খবর পেয়ে স্বয়ং জমিদার এসে হাজির। সে হাউমাউ করে কেঁদে উঠল, আর যেই এগোতে যাবে সে কিছুতে বাধা পেয়ে ছিটকে পড়ল, আর সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো।
না না, শশী 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 শশী। আমরা দেখলাম বিনার অশরীরী প্রেত তার লকলকে জিভ দিয়ে ধরের কাটা জায়গাটা থেকে রক্ত খাচ্ছে। আমরা ভয়ে যে যার ঘরে চলে গেলাম, কিন্তু পরের দিন খবর পেলাম ওই কাপালিক আমাদের বড় পুকুরের বট গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমরা সবাই দেখতে গেলাম, কিন্তু আমি একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছি। কাপালিকের নিথর দেহটা ঝুলছে, কিন্তু তার মুখে হাসির ছাপ, যেন এই মৃত্যুতে সে বেশি খুশি। এই ঘটনার পরেও আমরা কিচ্ছুটি আন্দাজ করতে পারিনি কাপালিক মারা গেছিল। তাই সবাই ভেবেছিল সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু সে আর হলো কই। কাপালিক মারা যাবার ঠিক গুনে গুনে 12 দিনের মাথায় প্রথম অঘটন ঘটল। তবে ঘটনাটা যে আমার চোখে পড়বে তা আমি আশা করিনি। সেদিন রাতে একটু দরকারে বাইরে বেরিয়েছি। চাঁদের আবছা আলোয় দেখলাম বিশু দত্তর বাঁশবাগানে একটা ছটফটানির শব্দ। আমি আমার কৌতূহল মেটাতে ইষ্ট স্মরণ করে এগিয়ে গেলাম, আর আড়াল থেকে দেখলাম এক অবিশ্বাস্য দৃশ্য। বিশু দত্তের গায়ে গরু মাটিতে পড়ে ছটফট করছে, আর বিনার প্রেতাত্মা তার করাতের ফলার মতো দাঁত বসিয়ে গরুর কণ্ঠনালী থেকে তৃপ্তির স্বরে রক্ত খাচ্ছে। এমনকি গরুটা টু শব্দটি পর্যন্ত করতে পারছে না, আর তার পাশে দাঁড়িয়ে কাপালিকের আত্মা। এর পরেও অনেকগুলো ঘটনা ঘটেছে, তবে মাত্র 2 দিন আগে আর একটা অঘটন ঘটে। গত 7 দিন ধরে হরনাথ চাষির বউ নিখোঁজ ছিল। অনেক খোঁজখাজ করেও কোনো হদিশ মেলেনি, কিন্তু 2 দিন আগে তার আধ খাওয়া নগ্ন শরীরটা পাওয়া গেল আমাদের বাঁশ বাগানের শেষে ডোবার ধারে। এসব কথা শুনে আমার গায়ে তো রীতিমতো কাটা দিয়ে উঠল। আমার শরীরের রোম খাড়া হয়ে উঠেছে। এ কি তাণ্ডব! প্রতিশোধ নিতে কাপালিক উন্মাদ হয়ে উঠেছে। শিবনাথ আবার বলতে শুরু করলো। এমন করেই দিন কাটছে, তবে এবারে তার নজর পড়েছে আমার বাড়িতে। আমার বাড়ির আশেপাশে ওই কাপালিকের আত্মাকে অনেকে ঘুরতে দেখেছে। রাতে ভালো করে ঘুম হয় না শেয়ালের ডাকে, নয়তো কুকুরের মরা কান্না শোনা যায়, আর মাঝে মধ্যেই গা শিরশির করা শীতল বাতাস বয়ে যায়। এছাড়া বিনার আত্মাকেও গ্রামের অনেকে রাতে ঘুরে বেড়াতে দেখেছে। সে কি ভয়ঙ্কর চেহারা! শিবনাথের কথা শেষ হতেই বিনু বলে উঠল, বড়ই বিপদ ঠাকুর মশাই। কিন্তু একটা ব্যাপার আমার জানা দরকার, সেটা হলো তোর উপর এত রাগ কেন কাপালিকের? শিবনাথ একটু চাপা গলায় বলল, আগে আমি ওর হয়ে কাজ করতাম, অনেক অপকর্ম করিয়েছে আমাকে দিয়ে, আর বলেছিল জমিদার রামনাথের মেয়ে রমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেতে, ওকে বলি দিয়ে সাধনা করবে, কিন্তু আমি রাজি হইনি। সেই থেকে আমার উপরে রাগ এবং আমাকে শাসিয়েছিল। বেশ, সব শুনলাম। কটা দিন থাকি, তারপর না হয় কাজ শুরু করব। আমি সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে সাবধানের মান নেই ভেবে 1 ঘটি জল নিয়ে আমার গুরুর দেহবন্ধনী মন্ত্র দিয়ে গৃহবন্ধন করে দিলাম। তবে রাতে দূর থেকে শেয়ালের কান্না শুনতে পেয়েছি। সে ডাক মোটেও শুভ নয়। পরদিন সকালে শিবনাথ বলল, কাল কিন্তু কোনো অসুবিধা হয়নি, বেশ ভালো ঘুম হয়েছে। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। তবে গতকাল থেকে যা হয়েছে সে আমার কানে শোনা মাত্র, কিন্তু এবার চাক্ষুষ দেখলামও বটে। সেই রাত্রে আমি আর বিনু বাইরে বসেছিলাম। ওরা আপত্তি করেছিল বটে, কিন্তু আমি জানি মধুসুন্দরী দেবীর কৃপায় কোনো শরীরই আমার ক্ষতি করতে পারবে না।
আমিও বিনু ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, এমন সময় এক অদ্ভুত ব্যাপার হলো। শিবনাথের বাড়ির থেকে কিছু দূরে একটা মেয়ে মানুষের কান্নার শব্দ পেলাম। কান্নাটা মোটেও শুভ নয়, এ কান্না অন্য কিছু বলছে। বিনু আমার দিকে কেমন ভাবে তাকিয়ে আছে, হঠাৎ সে চারদিক শুকে বললে, ঠাকুর, এ যে অশনি সংকেত, মনে হয় কেউ কেউ বিপদে পড়েছে। আমরা একটা লণ্ঠন নিয়ে রওনা হলাম। শিবনাথ বাধা দিল বটে, কিন্তু সে বাধায় আমরা কেউ কর্ণপাত করলাম না। শিবনাথের বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে সোজা হাটের দিকে। এখান থেকে হাঁটা পায় 30 মিনিট মতো লাগে, কিন্তু আমরা হেঁটে যাচ্ছি না। আমরা যাচ্ছি কারণ সে মেয়ে মানুষের কান্নার শব্দটা ওই দিক থেকেই আসছে। বেশ কিছুটা যেতে শব্দটা আরো ঘন হয়ে উঠল। বিনু বললে, সামনে বসে কেউ কাঁদছে ঠাকুর। আমরা আর একটু এগিয়ে যেতে লণ্ঠনের আলোতে দেখলাম রাস্তার একটা তাল গাছের কাছে একটা মেয়ে মাথা নিচু করে কাঁদছে। বিনু তাকে দেখে কেমন যেন ভুরু কুঁচকে দাঁড়িয়ে রইল। আমি বললাম, কে তুমি? মেয়েটি এইবারে মুখ তুলে চাইল। তাকে কেউ যেন নির্যাতন করেছে, কারণ সারা মুখে দাগ এবং কষ্টের ছাপ স্পষ্ট। এমন সময় বিনু চমকে উঠে বলল, খবরদার ঠাকুর, ওর কাছে যাবেন না। ও একজন অশরীরী পিশাচিনী। দেখুন দেখুন, ওর পা দুটো দেখুন। আমি তার পায়ের দিকে তাকাতেই বুকটা ছ্যাদ করে উঠল। আতঙ্কে কাঠ হয়ে গেলাম। বিস্ফারিত চোখে দেখলাম মেয়েটার পায়ের চেটোটা পেছন দিকে আর গোড়ালিটা সামনে। আমি বিপদ বুঝে মন্ত্র পড়তে শুরু করেছি, কিন্তু বিনুর দিকে তাকিয়ে ভারী অবাক হয়েছি। তাকে দেখলাম ডান হাত মুঠো করে পিশাচিনীর সামনে ধরে আছে। তার চোখ লাল আর ক্রোধে তাকিয়ে আছে পিশাচিনীর দিকে, কিন্তু তার পলক পড়ছে না একটুও। আর বসে থাকা পিশাচিনী ক্রোধে তাকিয়ে বিনুর দিকে। সে যেন আর নড়তে পারছে না। বিনু ভারী গলায় বললে, ঠাকুর, এটাকে এখানে শেষ করে ফেলুন। আপনার হাতে লণ্ঠনটা ওটা ছুঁড়ে দিন ওই সর্বনাশের দিকে। আমি তো অবাক। এ যেন বিনুর কণ্ঠস্বর নয়, যেন তার ওপর কেউ ভর করেছে। আমি আর দেরি না করে সজোরে লণ্ঠন ছুঁড়ে মারলুম, আর দপ করে আগুন জ্বলে গেল তার গায়ে। এক অব্যক্ত আর্তনাদ করে উঠল সেই নরকের পিশাচিনী। সেই চিৎকারে মস্তিষ্কে হিম আতঙ্কের বাসা বাঁধে। হাত পা কাজ করে না। বিনু দাঁত মুখ খিচিয়ে জোরে জোরে বলছে, শয়তানি, তুই কিনা আমাদের মারবি? গোটা গ্রামকে তুই শেষ করেছিস, এবার তোকে আমরা শেষ করলাম। এবার তোর গুরুর পালা। দেখলাম বিনু এক দৃষ্টিতে আগুনের দিকে তাকিয়ে আছে, আর তার পলক একটু পড়ছে না। আমিও সেদিকে তাকিয়ে একটু পরে বেশ কয়েকজনের চিৎকারের শব্দ পেয়ে বুঝলাম গ্রামবাসীরাও হাতে লাঠি ও লণ্ঠন নিয়ে এদিকেই আসছে। বিনুকে দেখলাম সে যেন ঝিমিয়ে পড়েছে। তার চোখ বুজে আসতে লাগলো। আর ওদিকে আগুন নিভে গিয়ে অন্ধকারে একটা পোড়া গন্ধ নাকে এলো। শিবনাথ এসে হাজির। সে বললে, কিরে তারানাথ, কি হয়েছে? আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। শুধু মাটির দিকে আঙুল দেখিয়ে অচৈতন্য হয়ে পড়ে গেলাম। পরদিন সকালে আমার জ্ঞান ফিরলেও বিনুর প্রবল জ্বর দেখা দিল। এত জ্বর যে বিছানা ছেড়ে উঠতে পারছে না। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, কেমন আছো এখন? ঠাকুর, সামনে বড়ই বিপদ বলে আবার চোখ বুঝল। এবার আমি একটা ব্যাপার বুঝলাম। একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হলো। বিনার আত্মার মৃত্যু হওয়ায় শয়তান কাপালিক টোনা করেছে।
মরণের পরেও সে আরো শক্তিশালী হয়েছে। কিন্তু চিন্তা হচ্ছে বিনু সেরে উঠবে তো? ওর যদি কিছু হয় তাহলে গ্রামে গিয়ে কি জবাব দেব? এমনি করে কাটলো 2 দিন। তবে এই 2 দিন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু 3 দিন পরের একটা ঘটনায় মাথায় বজ্রপাত হলো। খবর পেলাম জমিদারের গিন্নি মারা গিয়েছে। অদ্ভুতভাবেই ব্যাপার কি দেখবার জন্য আমি, শিবনাথ ও গ্রামের বেশ কয়েকজন গেলাম, কিন্তু বিনুকে নিয়ে গেলাম না, কারণ তার জ্বর সেরেছে বটে, কিন্তু শরীর এখনো বেশ ক্লান্ত। শুধু যাওয়ার সময় বললে, সাবধানে ঠাকুর, সে হতভাগা কাপালিক আপনাদের ক্ষতি করার জন্য উন্মাদ হয়ে উঠেছে। তুমি চিন্তা করো না বিনু, বিশ্রাম করো। আমার ক্ষতি করা অত সহজ না। জমিদার বাড়িতে পৌঁছে বুঝলাম বেশ লোকজনের ভিড় জমেছে, আর চারদিকে একটা শোকের ছায়া। আমরা প্রবেশদ্বার দিয়ে ভেতরে গিয়ে উঠোনে এলাম। সেখানেই জমিদার গিন্নির মরদেহ রাখা। তাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে, আর জমিদার রামনাথ বাড়ির দালানে বসে কাঁদছে। তবে তার গিন্নির মরদেহ দেখে আমরা সবাই বেশ অবাক হয়েছি। দেখলাম শরীরটা যেন কাঠ হয়ে গেছে, যেন কোনো এক রক্তচোষা বাদুড় গ্রাস করে তাকে ছিঁড়ে দিয়েছে। শিবনাথ জমিদারকে বললে, কি করে হলো এসব বাবু? জমিদার চোখের জল মুছে বলল, গতকাল রাতে সন্ধ্যা প্রদীপ জেলে কি যেন দেখে ভয় চিৎকার করলো। ব্যাপারটা কি দেখবার জন্যে আমরা সবাই গেলাম। দেখি না গিন্নি মাটিতে পড়ে ছটফট করছে আর বলছে, আমি বেগতিক বুঝে বদ্যি আনতে পাঠালাম। বদ্যি সব দেখে শুনে বললেন কোনোভাবে ভয় পেয়েছেন মনে হয় গিন্নি, তারপর ওষুধ দিয়ে চলে যান। আজ সকাল থেকে এই অবস্থা। দেখলাম আবার জমিদারের 2 চোখ বেয়ে জল পড়ছে। কিছুক্ষণ পর জমিদার গিন্নির মৃতদেহ নিয়ে শ্মশানে রওনা দিল সবাই। আমরাও চলে এলাম। তবে আমি বুঝতে পারছি আমার প্রতিদ্বন্দ্বী আমার থেকেও কালো ও দামোশ বিদ্যা জানে, আর আড়াল থেকে আমাকে চোখে রেখেছে। অস্বীকার করতে পারবো না যে ফেরার সময় গায়ে কাটা দিচ্ছিল বটে। এরপর আরো 2 দিন কাটলো। কোনো বিপদ ঘটল না এই কদিনে, এবং বিনুও সুস্থ হয়ে উঠেছে। কিন্তু বিপদ যে একেবারে থেমে যায়নি তার আভাস পেলাম 3 দিন পরে। সেদিন রাত্রে খাওয়া দাওয়া সেরে শুতে যাব এমন সময় এক বৃদ্ধা এসে দাঁড়ালো এবং করুণভাবে বলল, আজ রাতে এখানে আশ্রয় হবে বাবারা, কাল সকালেই আমি চলে যাব। শিবনাথ দয়ালু মানুষ, তার সাদা মোড়ে কাদা নেই। সে বিনা বাক্য ব্যয়ে তাকে আশ্রয় দেয়। আমি শুতে চলে গেলাম, তবে বিনুকে দেখলাম বৃদ্ধার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। পরদিন সকাল হতেই গোল মেলে চিৎকারে আমার ঘুমটা ভেঙে যায়। আমি বিছানা ছেড়ে নিচে আসতেই দেখলাম এক ভয়ানক কাণ্ড। শিবনাথের বাড়ির উঠোনে পড়ে আছে 2 মরা কালো বেড়াল। তাদের ওপর জবা ফুল আর সর্ষের তেল ছড়িয়ে দিয়েছে কেউ, মানে টোনা করেছে এই বাড়ির ওপর। আমার সামনেই বিনু ছিল। সে আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, ঠাকুর, আবার বিপদ। কিন্তু শিবনাথ যা খবর দিল তাতে আরো একটা সন্দেহ বেড়ে গেল, কারণ বৃদ্ধা নাকি ভোর হতেই চলে গেছে। তবে আমি যেন 2 আর 2 4 একটা মিল পাচ্ছি। এখানে বৃদ্ধা কোনো অতিথি নয়, বহুরূপী পিশাচিনী।
আর সেই সবাইকে গভীর ঘুমে আচ্ছন্ন করে রাত জেগে এই কুকর্ম করেছে। আর এর প্রভু সেই কাপালিক নিজে অশরীরী থেকে তার দূত নিয়ে এইসব কাজ করাচ্ছে। শিবনাথ কাঁদো কাঁদো গলায় বললে, ও আমাদের বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না শয়তানটা। ব্যাপারটা তখনকার মতো মিটে গেলেও পরে যে আরো বিপদ তৈরি করা ছিল তা আমরা জানতাম না। বেলার দিকে বাড়ির দুজন মরা বেড়াল ফেলে দিয়ে ওটা উঠোন জল দিয়ে ধুয়ে দিল। আমি বড়ই চিন্তিত হয়েছি, কারণ যাকে চোখে দেখা যায় না তাকে বধ করব কি করে? তাকে বধ করতে গেলে বন্ধন করে স্থির করতে হবে, তারপরে এই কাজ করা সম্ভব। এর পরের দিনই আরো একজন শিকার হলো। পরদিন সকালে উঠে আমি নিম ডাল দিয়ে দাঁতন করছি, আর বিনু বিমর্ষভাবে দালানে বসে আছে। এমন সময় শিবনাথ বললে, তারানাথ, সর্বনাশ হয়ে গেছে রে। কেন, কি হয়েছে? জমিদারের ভাই আত্মহত্যা করেছে। আমি নিম ডাল ফেলে জিজ্ঞাসা করলাম, জমিদারের ভাই? তিনি আবার কোথায় ছিলেন? এসে থেকে তো তাকে চোখে পড়েনি। পাশের গ্রাম বকুলগঞ্জে বাড়ি ওনার, ওখানকার উনি জমিদার। গতকাল নাকি এখানে আসার কথা ছিল, কিন্তু কি যে হলো কে জানে। সব ওই শয়তান কাপালিকের আত্মাই এইসব করেছে। আমি একটু ভেবে বললাম, আচ্ছা, জমিদারের কি কোনো মেয়ে আছে? হ্যাঁ আছে তো, রমা। রমা দেবী এখন কোথায়? তার তো বিয়ে হয়ে গেছে, কিন্তু কেন? না, এমনি। আমার কথা শুনে বিনু লাফিয়ে উঠে বললে, ঠাকুর, আপনার সাথে একটু কথা ছিল, খুবই জরুরি ও গোপন। আমি মুখ হাত ধুয়ে তাকে নিয়ে বৈঠকখানায় গেল। সেখানে দু এক কথা তার যুক্তি আমাকে বলল। প্রস্তাবটা নিতান্তই আকস্মিক। কি যুক্তির কথা বলেছিল তিনকড়ি? তারানাথ মৃদু হেসে বলল, তোমাদের পরে সে কথা বলবো, আগে এই কাহিনীটা শেষ করি। আমি বিনুর কথা মতো তৎক্ষণাৎ শিবনাথ ও আরো কয়েকজনকে নিয়ে আবার জমিদারের বাড়িতে এলাম। আমি আর বিনু তাকে সব কথা খুলে বললাম, আর এও বললাম যে সারা গ্রামকে বাঁচানোর এই একটাই পথ। যদি এই পথ কাজ করে তাহলেই সব বিপদ একেবারে চিরতরে দূর হবে। জমিদার রামনাথ ভয় পেল বটে, কিন্তু সেও সমজদার লোক। বললে, আচ্ছা, তবে তাই হোক ঠাকুর মশাই, একবার শেষ চেষ্টা করে দেখি, যা হবার হবে। আচ্ছা জমিদার মশাই, আপনার মেয়ে রমা, তিনি এখন কোথায়? ও তো শ্বশুর বাড়িতে আছে, কাল বিকেলে আনবো ঠাকুর। না না, বিকেলে নয়, সকালে আনবেন, তাহলে আমরা বিকেলে কাজে লেগে যাব। আমি আমার বক্তব্য শেষ করে চলে এলাম। তবে বিনু দুপুর থেকেই আমাকে খালি বলতে লাগলো, ঠাকুর, ব্যাপার সুবিধের নয়, আমার বুদ্ধিটা কাজ করছে বটে, কিন্তু সেই শয়তানের নজর আপনার দিকে পড়েছে। আমার গণনা বলছে কাজ ঠিক সম্পন্ন হবে, কিন্তু অনেক বাধা আসবে। তবে চিন্তা নেই, আমি যতক্ষণ আছি আপনার কোনো ভয় নেই। আমার প্রাণ গেলেও আপনি অক্ষত থাকবেন। স্তম্ভিত হয়ে তাকালাম। একজন সামান্য চাষি, সে কিনা নিজের জীবন বিপন্ন করে আমাকে রক্ষা করবে, ভাবলেও চোখে জল আসে। নিজের সংসার ছেড়ে এই বিপদে আমার সঙ্গী হয়েছে শুধুমাত্র আমার জন্য। আমি তাকে বললাম, তালি এক হাতে বাজে না বিনু। তোমার কিছু হয়ে গেলে আমি কি জবাব দেব? তোমার বউ আছে, মেয়ে বিধবা, মা আছে, এদেরকে দেখবে বলো তো? বিনু একটু হাসলো, তারপর বললে, ঈশ্বর যখন পৃথিবীতে পাঠিয়েছে, সে ঠিক ভাত কাপড়ের ব্যবস্থা করে দেবে গো।
আমরা তো তারই হাতের কলের পুতুল গো ঠাকুর। এই কথায় আমরা দুজনেই হেসে উঠলাম। তবে পরের দিন অশনি সংকেত দেখা দিল। সকাল থেকেই হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন। গতকাল রাত্রে আমরা কাজের সামগ্রী জোগাড় করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালে উঠে দেখি আকাশ মেঘলা, আর ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। আমি ঈশ্বরকে স্মরণ করলাম। দেখলাম বিনু উঠে পড়েছে এবং একটা লম্বা আলস্যের হাই তুলে বললে, কাল বেশ ভালো ঘুম হয়েছে ঠাকুর মশাই। আমি কিছু বললাম না। আমরা মুখ হাত ধুয়ে নিলাম। তারপর চা এলো এবং শিবনাথ বলে উঠল, অনেকদিন পর ভালো ঘুম হলো রে। কিন্তু আজ কিন্তু রাত জাগতে হবে এবং কয়েকজনকে তৈরি থাকতে বলিস। আজ রাতেই একটা সমাধান করব ভাবছি। বেলার দিকে বৃষ্টিটা সামান্য ধরলে বিনু বলল, ঠাকুর যাবেন না? কাল যে বলেছিলেন যাবেন, ওই যেখানে কাপালিক মারা গিয়েছিল। হ্যাঁ, যাব। আমি, বিনু, শিবনাথ ও আরো কয়েকজন রওনা হলাম সেই গাছটার দিকে। কি বলবো তোমাদের, তখন বেলা 11টা হলেও ওই জায়গার পারিপার্শ্বিক অবস্থাটা একেবারে নির্জন শ্মশানের মতো। এই বুঝি কেউ খেতে এলো, এক নিঃশ্বাসে আমাদের সবাইকে শেষ করে ফেলবে। শিবনাথ ভয় পেয়ে বলল, তাড়াতাড়ি চল রে, কেমন যেন লাগছে। ঠাকুর মশাই তাড়াতাড়ি করুন, এখানে থাকাটা কিন্তু নিরাপদ নয়। আমি গাছটার চারিদিকে গন্ডি দিতে লাগলাম, আর তখনই গায়ে একটা শীতল বাতাস এসে লাগলো, আর তার সাথে একটা হিস হিসে গলায় শব্দ এলো। আমি মধুসুন্দরী দেবীর ধ্যান করতে করতে কাজ শুরু করলাম। তিন করি আবার মাথা ডালা দিয়ে বলে উঠল, আজ তোর খেলা শেষ হবে রে শয়তান, তোকে বধ করবে আমার ঠাকুর। আমি স্থান বন্ধন করে চলে এলাম। তবে আসার সময় বার কয়েক কানের সামনে সাপের মতো হিস হিসের শব্দ শুনতে পেয়েছি। শিবনাথের বাড়ি আসার পর জমিদার বাবু খবর দিলেন যে রমা এসে গেছে। এতেই খানিকটা নিশ্চিন্ত হলাম, কারণ সব কাজ ঠিকঠাকই চলছে। এবার খালি সময় মতো বান নিক্ষেপ করতে হবে। এমন করেই সন্ধে নামলো, আর যতই সন্ধে নামলো ততই বৃষ্টির দাপট যেন আরো বাড়ছে। আমি শুধু ভাবছি কাজ শেষ করতে পারবো তো, কারণ আমার বন্ধন একদিনই থাকবে। মানে কাল সকালে সূর্য ওঠার সাথে সাথে বন্ধনের জোর আর কাজ করবে না। সুতরাং সেই কাপালিকের আত্মা আবার জেগে উঠবে। রাত 9টা নাগাদ বৃষ্টিটা ধরে এলো। আমরা তৈরি হয়েছিলাম, তাই গ্রামের কয়েকজন লোক আর শিবনাথকে নিয়ে জমিদারের বাড়ি গেলাম। সেখান থেকে রমাকে নিয়ে জল কাদা পেরিয়ে আমরা রওনা হলাম সেই গাছটার সামনে, যেখানে সকালে গন্ডি দিয়েছিলাম, বা এও বলা যেতে পারে যেখানে সেই ব্রাহ্মণ কাপালিক বানেশ্বর ভট্টাচার্য গলায় দড়ি দিয়ে অপঘাতে মরেছে। আমরা সবাই সেই গাছের সামনে দাঁড়িয়ে, অনেকের হাতে লণ্ঠন। আমি, শিবনাথ, রামনাথ ও বিনু আর রমা গন্ডি দেওয়া জায়গাটার সামনে দাঁড়ালাম। হালকা লণ্ঠনের আলোতে চোখে পড়ল হঠাৎ যেন গাছটার আকৃতি বদলে গেছে। গাছের ডালপালাগুলো যেন একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়ে অজস্র জটার মতো হয়ে গেছে, আর সব মিলিয়ে একটা মানুষের মুখ। না, একটু ভুল হলো। অজস্র পাকানো জটা মিলিয়ে একজন কাপালিকের মুখ। লণ্ঠনের আলোতে আরো ভয়ানক দেখাচ্ছে সেই মুখটাকে।
আমি আমার ঝোলা থেকে একটা লাল সুতোয় বাঁধা ঢিল ছুঁড়ে দিলাম সেই গাছটার দিকে, আর সঙ্গে সঙ্গে একটা গোঙানির শব্দ এলো। কিছুক্ষণ সব চুপচাপ, তারপরেই শুরু হলো একটা মৃদু হাওয়া। আমাদের সবার নজর গাছটার দিকে গেল। দেখলাম গাছের শেকড় থেকে একটা কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠছে। ধোঁয়াটা কিছুক্ষণ ছিল, তারপর ধোঁয়া পরিণত হলো মৃত কাপালিকের আত্মায়। মানে ধোঁয়া শেষ হয়ে এখন সেই কাপালিকের অতৃপ্ত আত্মা এসে দাঁড়িয়েছে সেখানে। বলা বাহুল্য গায়ে কাটা দিয়ে উঠল, আর পার্শ্ববর্তী সবাই ভয়ে কাঁপছে। শুধু তিনকড়ি কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে সেই কাপালিকের দিকে। কাপালিকের আত্মাকে দেখে আমারও যেন গা ছমছম করতে লাগলো। সে আমার দিকে তাকিয়ে রাগে ফুঁসছে, আর ক্রোধের দৃষ্টিতে আমার দিকে চেয়ে ফ্যাস ফ্যাসে গলায় বলল, শয়তান, তুই সেই তান্ত্রিক। তোর জন্যই আমি আমার প্রতিশোধ নিতে পারছিলাম না। এবার তোকে আমি শেষ করব। কাপালিক নিজের হাত তুলে কি যেন একটা বিড়বিড় করে বলল, আর সঙ্গে সঙ্গে দুখানা প্রেত তার সামনে এসে দাঁড়ালো। তাদের মুখের আকৃতি মোটেও ভালো নয়, দেখলে সাধারণ মানুষের হৃৎপিণ্ড কেঁপে উঠত। কিন্তু কাপালিকের শত চেষ্টা বিফল হয়ে গেল গণ্ডি দেওয়ার ফলে। তার চাকুরিতে কোনো কাজ হলো না। এদিকে বিনুকে দেখলাম কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে, হঠাৎ মাথা তুলে যেন তীব্র হুঙ্কার দিয়ে উঠল এবং আমাকে বলল, বলেছিলাম না ঠাকুর, ব্যাটা ঠিক আমাদের পাতা ফাঁদে পা দেবেই। তোকে বাগে আনার জন্য আমি আর আমার ঠাকুর দুজনে বুদ্ধি করে রমাদিকে নিয়ে আসি। আমি জানতাম এই সুযোগ তোকে মারার। ঠাকুর আর দেরি করবেন না, ব্যাটাকে উপযুক্ত শাস্তি দিন। আমি আমার ঝোলা থেকে একখানা ছোট ত্রিশূল বের করে তাতে সিঁদুর মাখিয়ে ওং অপসত্যি বিনাশায় বলে সজোরে তার দিকে ছুঁড়ে মারলাম, আর সঙ্গে সঙ্গে আগুন ধরে গেল। তবে এই আগুনের শিখা লাল নয়, সবুজ, ঘন সবুজ রঙের লেলিহান শিখা। আর সেই শিখায় পুড়ছে তিনখানা পাপী আত্মার দেহ, যেন নরকের কঠিন শাস্তি ভোগ করছে তিন পিশাচ। বেশ কিছু সময় পরে আগুন নিভে যেতেই শুরু হলো ধুলোর ঝড়, তৈরি হলো ঘূর্ণি। শো শো করে হাওয়া এসে যেন চিরতরে পাপ বিনাশ করছে, যেন এতদিন চাপা অভিশাপ দমকা হাওয়ায় চলে যেতে চাইছে অন্য জগতে। এক সময় হাওয়া কমে গেল, দেখলাম সব কিছু এলোমেলো হয়ে গেছে, আর আকাশে ঘন কালো মেঘ। বার কয়েক বিদ্যুৎ চমকে উঠল। বুঝলাম বৃষ্টি হবে, তাই আর দেরি না করে আমরা সবাই বাড়ি ফিরলাম। জমিদারও তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে গেল। সারা রাস্তায় জল কাদা। আমরা ঘরে প্রবেশ করা মাত্রই প্রচণ্ড জোরে বৃষ্টি নামল, আর তার সাথেই বজ্রপাত। শিবনাথ বললে, আগের জন্মে পুণ্য করেছিলাম হয়তো, তাই জন্য এই যাত্রায় তোদের হাত ধরেই দ্বিতীয় জীবন ফিরে পেলাম। ওসব কথা ছাড়, আগে একটু খাবারের ব্যবস্থা কর, বড্ড খিদে পেয়েছে রে। শিবনাথের বউয়ের হাতের রান্না দারুণ। খিচুড়ি করেছিল রাতে। খিচুড়ি আর বড়ি দিয়ে আলু ভাতে মেখে খেয়ে গভীর নিদ্রা দিলাম। রাতে শুতে যাওয়ার আগে বিনু বললে, আর কোনো চিন্তা নেই ঠাকুর, আমরা বিপদমুক্ত। শুধু আপনি এদের মঙ্গলের জন্য পুজো করে দেবেন ওই বট গাছে। এদিন রাত্রে দারুণ একখানা স্বপ্ন দেখলাম স্বপ্নে অমর জীবন এসেছে। হাত তুলে আমাকে বলছে, তারানাথ, তোমার কাজ শেষ হয়েছে, তবে পুজো করে বাড়ি যেও। পরদিন সকালবেলায় আমি পুজোর কথা বললাম শিবনাথকে।
সেই কথা জমিদারের কানে তুলল। জমিদার কোনো দ্বিধা না করেই আদেশ দিল। আমি সেদিন বিকেলে একাই সেই বটতলায় গিয়েছিলাম, কিন্তু গতকালের কোনো আতঙ্কের ছাপই আর পাইনি। ঠিক 2 দিন পরে খুব জাঁকজমক করে পুজো করা হলো বটতলায়। মা বিপত্তারিণীর পুজো করলাম, আর তার সাথে বাধা কাটানোর জন্য দেবী সর্বমঙ্গলার পুজোও করলাম। বিষ্ণুগঞ্জে আরো 2 দিন থেকে আমি আর বিনু বিদায় নিলাম। তবে শিবনাথ ও জমিদারের যত্নের প্রশংসা করতেই হয়, যাকে বলে অতিথি আপ্যায়ন। কাহিনী শেষ? না, আরেকটু আছে। ট্রেনে আস্তে আস্তে বিনুকে জিজ্ঞাসা করেছিলাম যে সে এই সব বুঝতে পারে কি করে। সে বলেছিল, আসলে আমি এইসব একটু আধটু জানি, আমার গুরুর কাছে সব শিখেছিলাম। তবে আগ বাড়িয়ে কিছু করতে চাই না। একান্ত কেউ বিপদে পড়লে তাকে জানিয়ে দিই, যেমনটা এখানে হলো। স্টেশনে নেমেই বুঝলুম ওখানে কোনো বড় বিপদ, তাই আপনাকে সাবধান করেছিল। তারানাথ তার কাহিনী শেষ করল। দেয়াল ঘড়ির দিকে তাকালাম, দেখলাম রাত 9টা বাজে। বাইরে বৃষ্টিটা খানিকটা ধরেছে। তারানাথ তার স্বভাব মতোই একখানা পাশিংশ ধরাতে যাবে, এমন সময় কিশোরী তাকে আবার খোঁচা দিয়ে বলল, গল্পটা ঠিক জমল না। তারানাথ সিগারেটে একটা শুক টান দিয়ে ভ্রু কুচকে তাকিয়ে রইল কিশোরীর দিকে। বিপদ বুঝে কিশোরীকে বললাম, এই চলো, বৃষ্টি ধরেছে, অনেক রাত্রি হলো, এবার বাড়ি ফিরতে হবে। আমরা মঠ লেন ছেড়ে রাজপথে রওনা হলাম। শুনছিলেন লেখক তন্ময় অধিকারীর কলমে তারানাথ তান্ত্রিক ও কাপালিকের কালগ্রাস। তারানাথ তান্ত্রিকের চরিত্রে অভিরূপ, অশ্বিনীর ভূমিকায় অমিত, কিশোরী শুভম, বিনুর চরিত্রে প্রীতম, অমর জীবন ও চাকরের ভূমিকায় দেবজিৎ, জমিদারের স্ত্রী প্রদীপ্তা, ব্রহ্ম কাপালিকের চরিত্রে সৌরিন, বৃদ্ধা মৈত্রী, শিবনাথ জমিদার ও গল্পের সূত্রধর আমি স্বরূপ। প্রচ্ছদ নির্মাণে আকাশ, শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় ওয়েভ সেশন স্টুডিও, সমগ্র পরিকল্পনায় টিম ফ্রাইডে সাসপেন্স নাইট। আমাদের কাজ যদি কোথাও আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং গল্পটিকে লাইক করবেন, আর নিজের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আমরা ফেসবুক আর ইনস্টাগ্রামেও রয়েছি, আমাদের সেখানেও ফলো করতে পারেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টে লিখে জানাবেন। আগামী পর্বে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে ফ্রাইডে সাসপেন্স নাইট। ততক্ষণে ভয় থাকবেন, ভয় রাখবেন। শুভরাত্রি।